প্রিয় বন্ধু, স্বাগত নতুন আরও একটি ভিডিওতে। প্রীতি এবং শুভেচ্ছা নেবেন আপনাদের। আমি আজকে ঠিক এই চলমান কৃষি থেকে ভেন্ডি চাষ সম্পর্কে কথা বলবো। আমি ঠিক এই মুহূর্তে আছি একটা ভেন্ডির ক্ষেতে, অর্থাৎ ঢেঁড়সের ক্ষেতে। আমার যে কৃষক বন্ধু, উনি ওই পাশে আছেন, উনি এইমাত্র সার দিয়ে গেছেন। আমার কাছে পরামর্শ চাচ্ছিলেন যে কী অবস্থা, কী করা যায় এখানে আর কি। তো ওনার জায়গায় জায়গায় কিছু গাছ এই যে মার গেছে, অর্থাৎ এখানে চারা গজায়নি, সব ঠিকই আছে। কিন্তু একটা বড় সমস্যা হচ্ছে কি, এখানে গাছে ওনার তিন ধরনের, আমি দেখলাম যে তিন ধরনের পোকার আক্রমণ রয়েছে। প্রথমত তলায় আপনার জাপ পোকার আক্রমণ রয়েছে, জাপ পোকা, আবার জ্যাসিডের উপস্থিতি আছে, এমনকি মাকড়সার উপস্থিতি আছে। তো আমি এই কারণে ওনাকে বললাম যে আপনি এখন নাইট্রো স্প্রে করবেন এবং নাজা স্প্রে করবেন সেই সাথে। এরপরে অবশ্য ফল আর একটু বড় হলে আপনার ফল ছিদ্রকারী পোকার একটা উপদ্রব বাড়ার সম্ভাবনা থাকে। নাইট্রো প্রাথমিকভাবে যথেষ্ট কাজ করবে, এরপরে দামদামা বা সবিক্রন বা ভলিউম ফ্লেক্স, এগুলো ক্রমান্বয়ে এগুলো স্প্রে করতে হবে। যেহেতু গরমের তাপ বাড়ছে, পোকার উপস্থিতি ক্রমান্বয়ে কিছুটা বাড়বে, অ্যাসিড আছে তো বাড়বে, তো সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তবে ওনার গাছগুলো এখন যথেষ্ট ছোট আছে। আজকে উনি ইউরিয়া এবং টিএসপি ব্যবহার করেছেন। আমি ওনাকে পরামর্শ দিয়েছি এরপরে ইউরিয়ার সাথে টিএসপির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে। যখন গাছগুলো ইউরিয়া পেয়ে আরেকটু বড় হবে, এক সপ্তাহ বা অর্থাৎ 7 থেকে 8 দিন পরে আবার উনি কিছু ইউরিয়া ব্যবহার করবেন এবং একই সাথে টিএসপি ব্যবহার করবেন। দেখেন গাছগুলো আছে এরকম অবস্থায়। ফুলের কুঁড়ি আসা শুরু হয়েছে, অনেক গাছে এই যে ফুলের কুঁড়ি আসা শুরু হয়েছে, প্রায় সব গাছে। এটা একটা হাইব্রিড ভুট্টা, জাতটা আমি অবশ্য জানতে পারিনি, কিন্তু এই যে পর্যাপ্ত কুঁড়ি আসা শুরু হয়েছে ছোট থেকেই। তো এখন উনি আজকে সার দিয়েছেন, এরপরে পানি দিবেন। তারপরে গাছগুলো দ্রুত কিছুটা বাড়ানোর জন্য উনি ব্যবস্থা নেবেন, অর্থাৎ ইউরিয়া জাতীয় সার উনি এখন ব্যবহার করছেন। আর সেই সাথে নিয়মিত কীটনাশক অর্থাৎ নাইট্রো আপাতত আরও এখন একবার, আর 7 থেকে 8 দিন পর আরও একবার, তারপরে নাজা, এরপরে অ্যামিস্টার টপ প্রয়োগ করবেন উনি আরও পরে, যখন তার সাথে দামদামা অথবা সবিক্রন বা ভলিউম ফ্লেক্সি প্রয়োগ শুরু করবেন তখন। তার আগ পর্যন্ত আমাদের উদ্দেশ্য হচ্ছে এই গাছগুলোকে আর একটু বড় করে নেওয়া, যাতে ফুল ফল সে ভালোভাবে ধারণ করতে পারে আর কি। তো এখন উনি সেচ দিবেন, এবং এই যে সার যেহেতু দিয়েছেন, সেচ দিলে সারটা কাজে লাগবে, এবং মাটিতে রসের চরম রকমের ঘাটতি রয়েছে, এবং সেচ দিলে গাছগুলো আরও বেশি সতেজ হবে। তো এখন ঢেঁড়স মোটামুটি এই সময় চাষ হয়, আর বাজারে মোটামুটি যা দাম থাকে, ভালোই দাম থাকে, শুরুর দিকে ভালোই থাকে। আর ঢেঁড়সের ফলনও মোটামুটি ভালো হয়। যদি হাইব্রিড কোনো ভালো জাত চাষ করা হয় ভালো কোম্পানির, তাহলে ফলন কিন্তু যথেষ্ট ভালো হয়, এবং ওই ফলন দিয়ে দ্রুত মোটামুটি বাজারে নিতে পারলে আর কি, রেগুলার যেসব জাতগুলোতে প্রচুর পরিমাণ ফল আসে, ফলনের গাছ প্রতি ফলের সংখ্যা অনেক বেশি হয়। বিশেষ করে এখন আপনার এই যে ঢেঁড়সের ক্ষেত্রে খাটো জাতের গাছের চাহিদা, খাটো গাছের যে জাত, সেই ধরনের জাতের চাহিদা বাড়ছে। এগুলোতে দ্রুত অনেক বেশি ফলন আসে। যদিও লম্বা গাছগুলোতে কিন্তু দীর্ঘদিন ধরে ফল দেয়, দীর্ঘদিন ধরেই মানে ফল দিতেই থাকে একের পর এক, এবং এক প্রকার বলা যায় যে বেশি পরিমাণ ফল পাওয়া যায়। তবে শুরুর দিকে সাধারণত বাজারটা চড়া থাকে,
বেশ কিছুদিন বাজারটা বেশি ভালো পাওয়া যায়। এজন্য যারা খাটো গাছের জাত ব্যবহার করেন তারা দ্রুত অনেক বেশি পয়সা পাবেন, এটা আশা করা যায়। এবং খাটো জাতের গাছে ফলও অনেক তাড়াতাড়ি আসে। তো এরকম বেশ কিছু জাত বাজারে প্রচলিত আছে প্রায় সব কোম্পানির, এবং তারা হচ্ছে যথেষ্ট জনপ্রিয়তা পাচ্ছে। তো আপনারা যারা ঢেঁড়স চাষ করেছেন তাদের প্রতি আমার পরামর্শ, অবশ্যই এখন তো একটু খরার মৌসুম শুরু হয়েছে, মাটির অবস্থা ভেদে কিন্তু পানি শুকাতে পারে বেশ দ্রুতই। মোটামুটি অতিরিক্ত পানি যেমন রাখা যাবে না, তেমনি সেচের কোনো ঘাটতি তৈরি করা যাবে না। তাহলে যেহেতু এটা ক্রমাগত ফুল এবং ফল দিতে থাকে এবং অত্যন্ত মানে দ্রুত গতিতে ফুল ফল দেয়, অর্থাৎ ফুল আসার পরে ফল অনেক দ্রুত দাঁড়ায় এবং ফলগুলো খুব দ্রুত বড় হতে থাকে এবং কয়েকদিনের মধ্যে সেগুলো মোটামুটি সংগ্রহ উপযোগী হয়। এই জন্যে আপনার এইখানে সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে যে মাটিতে রসের পরিমাণটা ঠিক রাখা, একই সাথে শুরুর দিকে অন্তত 1 মাস বা 35 দিন নিয়মিত সার ব্যবহার করে যেতে হবে। তাহলে এই সারটা তার এই গাছের জীবনচক্র যে কয়দিন আছে সে কয়দিন ভালোভাবে কাজে লাগাতে পারবে এবং তার জীবনচক্রের প্রায় 2/3 সময়টা সে খুব দ্রুত গতিতে অনেক বেশি ফল দিতে সক্ষম হবে। তো মোটামুটি রোগ ব্যাধিটা এই সময় খুব বেশি না থাকলেও মাঝে মাঝে কিছু কিছু রোগ দেখা যায়, যেমন পাতা পোড়া কিছু রোগ আসতে পারে বা অনেক সময় রাস্ট আসে। রাস্ট যদিও এটা সব ক্ষেত্রে আসে না, এটা অনেক সময় জাতের সমস্যা থাকলে আসে বা হচ্ছে মাঝে মাঝে অন্যান্য বিভিন্ন পরিবেশগত অন্যান্য সোর্স থেকে, আশপাশের সোর্স থেকেও আসতে পারে বা বীজ থেকেও আসতে পারে, সেটা আলাদা বিষয়, সেটা একটু কিছুটা কমই দেখা যায়। তবে পোকার উপস্থিতিটা থাকেই, বিশেষ করে জ্যাসিড জাতীয় পোকা বা শুরুর দিকে এখন জাপ পোকার কিছু উপস্থিতি থাকে, অনেক সময় সাদা মাছি আসে। কিন্তু ফল ছিদ্রকারী পোকাটা যখন নিয়মিত ফল দিতে শুরু করবে সেই সময় ফল ছিদ্রকারী পোকাটা বেশ ভোগায়। তো ওই জন্যে ফল ছিদ্রকারী পোকার বিরুদ্ধে দামদামা, সবিক্রম বা ভলিউম ফ্লেক্সি এগুলো তখন ব্যবহার করা যায়। আর এখন জ্যাসিড পোকাটার দিকে বেশ কিছুটা নজর দিতে হবে, কারণ কি এই পোকাও কিন্তু ভাইরাস নিয়ে আসে, এমনকি জাপ পোকা যদি থাকে সেটাও তো ভাইরাস নিয়ে আসে। ভাইরাসের সমস্যা এই যে ঢেঁড়সের একটা বেশ বড় ধরনের সমস্যা, বিশেষ করে মোজাইক ভাইরাসটা অনেক বেশি আসে আর কি। তো সাদামাছি, জ্যাসিড, জাপ পোকা এইগুলো বা এমনকি যে মাকড়সা থাকলে সেগুলোও বেশ ক্ষতি করে থাকে। মাকড়সা আসে অনেক ক্ষেত্রে এই ঢেঁড়সে আর কি, ছোটো ছোটো, যদিও সেগুলো পরিমাণে কম, তারপরও এগুলো মাকড়সা অনেক সময় শুরুর দিকের পাতাটা জড়িয়ে ফেলে বা নানান ধরনের সমস্যা তৈরি করে। তো পোকামাকড়ের দিকে নজর রেখে যদি শুরুতে গাছটা একটু বড় করে নেওয়া যায়, বিশেষ করে আপনার 1 থেকে 1.5 ফিট উচ্চতায় গেলে, তখন এই জাতীয় সমস্যাগুলো নিয়ে চিন্তা অনেকটা কমে যায়। তো এইগুলো যদি খেয়াল রাখা যায় তাহলে মোটামুটি আশা করা যায় যে ঢেঁড়স থেকে পর্যাপ্ত মোটামুটি ভালোই আর কি পয়সা উপার্জন করা সম্ভব। তো একই সাথে সেচ এবং সারের ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ যেহেতু হেভি ইল্ড দেয়, অর্থাৎ দ্রুত গতিতে ফল দেয়, যে কারণে এর সারটাও মোটামুটি সেরকমভাবে দরকার হয় এবং একই সাথে একটু পরিমিত পানি দরকার হয় আর কি। তো মোটামুটি যারা আপনারা ঢেঁড়স চাষ করেছেন তারা যদি এই পরামর্শগুলো একটু কাজে লাগান তাহলে হয়তো আশা করা যায় যে অনেক ভালো রেজাল্ট পাবেন। আমি আশা করছি আমার এই কৃষক বন্ধু যথেষ্ট, এখন উনি কিছুটা চিন্তায় আছেন যে পাতাগুলো কিছুটা কুঁকড়ে যাচ্ছে, কিন্তু যদি এই সমস্ত পোকাগুলোকে প্রতিহত করা যায় তাহলে আশা করা যায় যে এই সমস্যা থাকবে না। ওনার এগুলো কিছু গ্যাপ পড়েছে, কিন্তু একটা গাছ কেটে দিয়েছিল, গ্যাপগুলো থেকে আরও পূরণ করা যেত, অর্থাৎ বীজ গজানোর পর ছোটো যদি আবার ওখানে নতুন করে বীজ দেওয়া হতো তাহলে বেশি ভালো হতো। কারণ কি এখানে চারা প্লান্ট করে খুব একটা বেশি টেকানো যায় না, এই হচ্ছে ঢেঁড়সের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে নতুন করে যদি বীজ দেওয়া হয় তাহলে প্রায় একই সাথেই আগের চারাগুলোর সাথে ওগুলো বেড়ে ওঠে। তো এখন যেহেতু গাছ বড় হয়ে গেছে, এখন আর আসলে ওইভাবে বীজ দিয়ে ওই গ্যাপ পূরণ করা সম্ভব না। তারপর উনি দেখেন এখানে কিন্তু এই বীজ দিয়েছিলেন, এই চারাগুলো ছোট এই গাছগুলোর তুলনায়। তো এটা হয়তো অনেকটা কাছাকাছি চলে আসবে একটা সময়, কিন্তু এটা শুরুতে আর কি গ্যাপ পূরণ করলে অনেক বেশি ভালো হয়। তো মোটামুটি
আজকের পরামর্শ এতটুকুই। প্রথমত শুরুতে আমাদের একটু রোগ ব্যাধিটা ঠেকিয়ে রাখার জন্য কিছু ছত্রাকনাশক যেমনটা বললাম নাজা, এটা ব্যবহার করা যায় শুরুর দিকে, অথবা অ্যান্ট্রাকল ব্যবহার করা যায়। আর এরপরে অ্যামিস্টার টপ, গাছ বড় হয়ে যাবে যখন তখন। আর এখন পোকামাকড়ের দিকে বিশেষ করে যে ছোটোখাটো পোকামাকড় যেগুলো কিন্তু বড় ক্ষতি করে, যেমন হচ্ছে জ্যাসিড, যেমন জাপ পোকা, এগুলো শুরুর দিকে বেশ ক্ষতি করে। জ্যাসিডটা প্রায় পুরো গাছ মাঝবয়সী হওয়া পর্যন্ত বেশ ক্ষতি করে। তবে এগুলো এখনই এগুলোর বিরুদ্ধে প্রতিকার নিলে সবচেয়ে বেশি ভালো রেজাল্ট পাওয়া যায়। গাছগুলোকে যত আমরা সুস্থ রাখতে পারবো তত তার থেকে আমরা দ্রুত এবং মানে ক্রমিকভাবে একদম অনবরত, অর্থাৎ কন্টিনিউয়াস আর কি, ওই যে ফল পাবো আশা করা যায়। তো এই ছিল আজকের কথাবার্তা। শুরুতে যারা এই যে গ্রীষ্মের শুরুতে যারা ভেন্ডি চাষ করেছেন, অর্থাৎ ঢেঁড়ো চাষ করেছেন, তারা আশা করি এই তথ্যগুলো আপনাদের অনেক কাজে লাগবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।